মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ফাহিম, রিমান্ডে থাকা অবস্থায় গুলিতে নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। মূল হোতাদের আড়ালের চেষ্টা হচ্ছে বলছেন অপরাধ বিজ্ঞানীরা। যাদেরকে ধরা হলো তাদেরকে ক্রসফায়ারে মেলে ফেলার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কোনো মাস্টারমাইন্ডকে আড়াল করতে চাচ্ছেন? দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মের নামে হত্যা ইসলাম সমর্থন করে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধিতায় লক্ষ্য ওলামার ফতোয়া। অপব্যাখ্যায় বিভ্রান্ত না হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান। ইফতার পার্টি কেন্দ্রিক রাজনীতির পক্ষে বিপক্ষে দেশের বড় দুই রাজনৈতিক দল। ধর্ম ব্যবসার সঙ্গে তুলনা করছে আওয়ামী লীগ। সাংগঠনিক শক্তি জোরদার হচ্ছে দাবি বিএনপির। শুরু হলো একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম, চলবে 22 জুন পর্যন্ত। পছন্দের কলেজ না পাওয়ার অভিযোগ অনেক শিক্ষার্থী। এবং জমে উঠতে শুরু করেছে রাজধানীর ঈদ বাজার। ছুটির দিন বিকেলে শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার গোলাম ফাইজুল্লাহ ফাহিম গুলিতে নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তিনি বলেছেন, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল ফাহিমকে 10 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। পুলিশ জানায়, শুক্রবার রাতে ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে অভিযান চালানো হয়। সে সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বাকিরা পালিয়ে গেলেও ফাহিম নিহত হয়। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ একটা আসামি নিয়ে আসছে, মানে একটা লোক নিয়ে আসছে। তো আমরা জানতে পারি যে ওর নাম ফাহিম। আমরা ওকে যখন ও হাসপাতালে আমাদের কাছে আসে তখন ওকে আমরা ব্রড ডেড, দ্যাট মিনস মৃতই পেয়েছি। এবং তার শরীরে বুকে একটা ক্ষত চিহ্ন, হয়তো বুলেটের চিহ্ন হতে পারে, বাকি একটা ক্ষত চিহ্ন, ওই জায়গায় একটা বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছে। এর আগে প্রেস ব্রিফিং এ পুলিশ জানায়, হামলার ঘটনায় আটক ফাহিমকে নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার কয়েক দফা অভিযান চালান তারা। ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী ঢাকার উত্তরা থেকে একটি কম্পিউটারও জব্দ করা হয়। নিয়মিত ইমেইলের মাধ্যমে বিদেশে জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করতে বলে জিজ্ঞাসাবাদে জানায় ফাহিম। তাদের মিশন সফল হলে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথাও স্বীকার করে সে। গত 15 জুন বিকেলে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী হোস্টেলের সামনে কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালানোর সময় ফাহিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। সময় সংবাদ, মাদারীপুর। এদিকে মূল হোতাদের আড়াল করতেই টার্গেট কিলিং ও হামলার সঙ্গে জড়িতদের কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলছেন অপরাধ বিজ্ঞানীরা। এছাড়া জঙ্গিবাদ রোধে পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান সফল হয়নি বলেও মত তাদের। তবে অভিযান সফল হয়েছে মন্তব্য করে পুলিশ প্রধান বলছেন, দেশীয় জঙ্গি সংগঠনগুলোই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দ্রুত পরিস্থিতির পরিবর্তন সম্ভব হবে বলেও মনে করেন তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ভিন্ন মতাবলম্বী ও ধর্মীয় নেতাদের নিশানা করে একের পর এক হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে তৎপর এক শ্রেণীর অপরাধী। এ অবস্থায় 10 জুন থেকে ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে নামে পুলিশ। এক সপ্তাহের অভিযানে পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী প্রথম 5 দিনে দেশজুড়ে গ্রেফতার হন 11,312 জন। তবে শেষ দুদিন জঙ্গি গ্রেফতারের তথ্য দিলেও মোট আটকের সংখ্যা জানায়নি পুলিশ সদর দফতর। তবে 7 দিনে গ্রেফতার হয়েছেন মাত্র 194 জন জঙ্গি সদস্য। এর মধ্যে 4 জন মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে, যা পরবর্তীতে বন্দুকযুদ্ধ বলছে পুলিশ। সবশেষ মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যা চেষ্টার আসামি ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় মারা যায় কথিত বন্দুকযুদ্ধে। যাদেরকে ধরা হলো তাদেরকে ক্রসফায়ারে মেলে ফেলার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কোনো মাস্টারমাইন্ডকে আড়াল করতে চাচ্ছেন? তাহলে আমরা প্রশ্নের উত্তর তো পাচ্ছি না, বরং রহস্যগুলো আরো বেড়ে যাচ্ছে। আমাদের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা
নিয়ে আমাদের অভিযোগ আছে সেটি সুযোগ নিতে থাকে এবং জামিন পেয়ে যায়। পুলিশের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের প্রতি যদি জনগণের আস্থা না থাকে তাহলে কিন্তু মানুষ ওই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তার নিজের জীবন রক্ষা করার জন্য। এদিকে পুলিশ প্রধান বলছেন, এক সপ্তাহের অভিযানে অনেকটাই সফল তারা। তরুণ প্রজন্ম যাতে জঙ্গিবাদের দিকে না ঝুঁকে সেজন্য সামাজিক প্রেক্ষাপট গড়ে তোলা উচিত বলেও মনে করেন তিনি। হোমগ্রোন কিছু জঙ্গি সংগঠনের সদস্য করেছে। বর্তমানে যে ঘটনাগুলি ঘটেছে দুটি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত। একটা হলো জেএমবি আর একটা হলো আনসারুল্লাহ আল ইসলাম, যেটা আনসারুল্লাহ বাংলা টিম ছিল আগে। জঙ্গি যাতে সৃষ্টি না হয়, ইয়াং উঠতে বয়সী ছেলেরা যাতে বিপথে না যায়, এদেরকে ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে এদের মগজ ধোলাই করে যাতে অনুসারী তৈরি না করে, সেই জন্য ব্যাপক জনগোষ্ঠীকে সচেতন হতে হবে। এক সপ্তাহের অভিযানে নিরপরাধ কাউকে গ্রেফতার করা হয়নি দাবি করে পুলিশ মহাপরিদর্শক বলেন, বিশেষ অভিযান শেষ হলেও জঙ্গিবাদ রোধে কঠোর মনোভাব নিয়ে কাজ করবে তার বাহিনী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ধর্মের নামে মানুষ হত্যাকারীদের কেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য কাউন্সিলিং এর মাধ্যমে তাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন মত দেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। সারা দেশের 1 লাখ মুফতি, আলেম ওলামা ও ইমামদের স্বাক্ষর নিয়ে জঙ্গিবাদ বিরোধী ফতোয়া প্রকাশ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি গোষ্ঠী, এদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশের অনেক স্থানেই ভিন্ন মতাবলম্বীদের উপর হামলা করা হয়েছে বিভিন্ন সময়ে। গ্রেফতারকৃতরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে স্বীকার করেছে ধর্মীয় চেতনা থেকেই এ ধরনের কাজ করছে তারা। ওই ইমামগণের দস্তখত সহ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ জমিয়াতুল উলামার পক্ষ থেকে সন্ত্রাসবাদ ও আতঙ্ক সৃষ্টির এই কাজকে ধর্ম ও মানবতা বিরোধী বলে মন্তব্য করা হয়। অনেকে ধর্মের অপব্যাখ্যার কারণে বিভ্রান্তির শিকার হচ্ছে বলেও মনে করেন তারা। কতিপয় দুষ্কৃতকারী নিজেদের হীন ও স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে মহাগ্রন্থ কুরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে ইসলামের নামে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও আতঙ্ক ছড়াচ্ছে। এদের হৃদয় বৈকল্য বিদূরিত করা না গেলে কেবল আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এদের দমন করা সম্ভব নয়। চলতি বছরের ৩রা জানুয়ারি থেকে এই স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে সংগঠনের চেয়ারম্যান আরো জানান, ওআইসি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে ফতোয়াগুলো। ১,০১,৫২৪টি স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। মানব কল্যাণ ও শান্তির ফতোয়ার এই 12টা সন্ত্রাস পুরোপুরি ঠেকাতে না পারলেও এতেই যে তা বহুলাংশে হ্রাস পাবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা কোরআন হাদিসে এনে দেখিয়েছি যে এইভাবে মৃত্যু আত্মঘাতী হওয়া এটা শহীদের মৃত্যু নয়। ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের মোকাবেলায় মসজিদের ইমাম সহ সমাজের সর্বস্তরের মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। বিচারহীনভাবে কাউকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। গুপ্ত হত্যার সুপরিকল্পিত উল্লেখ করে এর বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকে যে গুপ্ত হত্যাগুলি আমরা যে বলেছিলাম যে আমাদের কাছে তথ্য আছে, আজকে আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। মাদারীপুরের প্রভাষক রিপনকে হত্যার জন্য যে চেষ্টা করলো আপনারা নিজেরাই দেখেছেন, সে একজন শিবিরের কর্মী। কাজে এই গুপ্ত হত্যাগুলি যে সুপরিকল্পিতভাবে করা হচ্ছে, আমার মনে হয় এই ঘটনার পর আর কারো কোনো সন্দেহ থাকা কথা নয় যে যারা প্রকাশ্যে মানুষ মেরেছিল জনগণ প্রতিহত করেছে। গুপ্ত হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলির বিরুদ্ধে জনগণকেই এগিয়ে আসতে হবে এবং সাংবাদিকদের কাছে আমরা এটা চাই যে এর বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। কারণ বাংলাদেশের মাটিতে কোনো রকমের সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান নাই। হুমকি ধামকি যতই দেয়া হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, বিচার হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এগিয়ে যাবে। যত ঝড় ঝাপটা বাধা আসুক না কেন, বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ কখনো বন্ধ করতে পারবে না। সন্ধ্যার সময় আরো থাকছে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ। আহত 30। বিএনপি জামায়াত দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে অভিযোগ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তারা বহির্বিশ্বে প্রমাণ করতে চায় বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর 14 দলের সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, যারা গুপ্ত হত্যায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অচিরেই তাদের গ্রেফতার করবে। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি বলেন, আইএস ও মোসাদের সঙ্গে মিলে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি। হিন্দু পুরোহিতদের হত্যা করছে, খ্রিস্টান যাজকদের হত্যা করছে, এবং বাংলাদেশটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এই কথাটাকে মিথ্যা প্রমাণ করতে চাচ্ছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রামকৃষ্ণ মিশনের প্রধানের উপর যখন হুমকি এসেছে, খ্রিস্টান ধর্মযাজকদের উপর আক্রমণের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে জানান দিতে চাচ্ছে তারা যে ওরাও বাংলাদেশের সিকিউর না। এখনো যখন গুপ্ত হত্যা চলছে, এই সমস্ত ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নাই, তাদের কোনো নিন্দা নাই। এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী অর্থ যোগানদাতা বিএনপি জামাত। জামাত তো এই ঘটনার সাথে জামাত এবং বিএনপির ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বেশি দূরে নয়, বিএনপি জামাতের সেই সমস্ত নেতাদের চিহ্নিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ, যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। প্রকাশ্য হত্যাকাণ্ডেও ব্যর্থ হয়ে এখন তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। তারা এখন গুপ্ত হত্যা চালাচ্ছে। এই গুপ্ত হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এখন আইএসআইয়ের সঙ্গে সেই কুখ্যাত মোসাদকেও সঙ্গে নিয়ে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রকৃত ঘটনা আড়াল করতেই ফাহিমকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ঘটনায় প্রমাণ করে জঙ্গিবাদের সঙ্গে সরকার জড়িত। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সরকার বিশেষ এজেন্ডা নিয়ে জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে এবং জঙ্গিদের গ্রেপ্তারের নামে নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি। আইনি প্রক্রিয়ায় যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে একটা জিনিস জানা যেত সে প্রকৃত জঙ্গি কিনা, আরেকটা হচ্ছে প্রকৃত জঙ্গি হলে পরে তার আর কারা কারা জড়িত তাদের নামগুলো জানা যেত। সরকার তাকে ক্রস ফায়ারে হত্যা করলেন। হত্যা করার মানে একটা জিনিসকে তিনি আড়াল করলেন, তিনি এটাকে সামনে আসতে দিলেন না। তার মানে আপনারা এখন বোঝেন যে আমরা গতকালই বলেছি যে প্রতিটি টেররিজমের সাথে স্টেটের, রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে। এই যে আজকের যে ঘটনাটি, এই ঘটনাটিতে আবারও সুপ্রমাণিত হলো যে এই জঙ্গিবাদ এবং এই কর্মকাণ্ডের যে ঘন কুয়াশা তৈরি করেছেন সরকার, এগুলোর মধ্যে সরকার জড়িত। দর্শক, রাজধানীর উত্তরার 14 নম্বর সেক্টরে বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে 108টি চাইনিজ পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। জায়েদ। পারমিতা, আমি এই মুহূর্তে সেই ঘটনাস্থলে আছি যেখান থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এই বেড়িবাঁধের পাশে যে খালটি রয়েছে, এই খাল থেকে মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং পুলিশ যে ওই ঠিক সেই জায়গাটি কর্ডন করে রেখেছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই বেড়িবাঁধের পাশে এই খালের এক পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং যেখানে অস্ত্রগুলো জড়ো করে রাখা হয়েছে সেখানে কিন্তু পুলিশ ঘিরে রেখেছেন এবং তারা নিজেদের মধ্যে ব্রিফ করছেন। কিছুক্ষণ পর হয়তো আমরা সেই উদ্ধার হওয়া অস্ত্রগুলোর ছবি আপনাদেরকে দেখাতে পারবো। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, বিকেল 5টা থেকে তারা এখানে অভিযান চালান। এর মধ্যে তারা 97টি চাইনিজ পিস্তল, 199 রাউন্ড গুলি, এসএমজির ম্যাগজিন উদ্ধার করেছেন 220টি এবং এসএমজির 1060 রাউন্ডের মতো তারা গুলি উদ্ধার করেছেন এবং তাদের অভিযানটি এখনো ওইভাবে চলছে, তারা আমাদেরকে যেমনটি বলছেন। এবং এই কারণে সেই দিকে আমাদেরকে আসলে গণমাধ্যম কর্মীদেরকে সেদিকে যেতে দিচ্ছেন না এবং এই একটি নির্জন এলাকা থেকে এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা এবং সেটি নিয়ে এখানে পুলিশ সদস্যরাও, বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা এই জায়গাটি মূলত ঘিরে রেখেছেন এবং এইখানে অন্যদেরকে যেতে দিচ্ছেন না। আমরা যেটি একটু পরে হয়তো পুলিশের পক্ষ থেকে
ব্রিফিং করা হবে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে, যে আসলে তারা কখন থেকে এই অভিযানটি চালিয়েছেন, কিভাবে চালিয়েছেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত, আর ঘটনার আদ্যপান্ত এবং পরবর্তী বিষয়গুলো হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই মুহূর্তে এখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন, গণমাধ্যমের কর্মীরা এসেছেন। তো সব মিলিয়ে যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং আরো অস্ত্র রয়েছে কিনা এবং কারা এই অস্ত্রগুলো এখানে মজুত করেছে, কোথা থেকে আসলো, এই সবকিছু হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো এবং পুলিশ তাদের তদন্তের ভিত্তিতে, তাদের এই অভিযানের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারবো। তো এই মুহূর্তে এখানে এখনো পুলিশের অভিযানটি চলছে এবং আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত খবর জানাতে পারবো। পারমিতা। দর্শক, সহকর্মী শেখ জায়েদ যোগ দিয়েছিলেন উত্তরা 16 নম্বর সেক্টর থেকে, সেখানে বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধারের ঘটনা আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের খবর। মিরপুরে আবাহনীর বিপক্ষে সুপার লিগের ম্যাচে চোট পেয়েছেন সরওয়ার্দী শুভ। চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। আবাহনীর বোলারদের দাপটে দ্রুত উইকেট হারায় তারা। এ সময় দলের হাল ধরে খেলতে থাকেন সরওয়ার্দী শুভ, কিন্তু ম্যাচের 25তম ওভারে তাসকিন আহমেদের একটি বল ডাক করতে গেলে ব্যর্থ হন তিনি। বলটি সরাসরি আঘাত করে শুভর ঘাড়ে। এরপর মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্টেডিয়াম থেকে তাকে সরাসরি নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তবে এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক। বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনায় আগামীতে নবায়নযোগ্য জ্বালানি খাতকে কাজে লাগিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সকালে রাজধানী বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনা নিয়ে দাতা সংস্থা জাইকার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পরিবহন খাতে সিএনজির বিকল্প হিসেবে এলপিজি গ্যাস ব্যবহার করা হবে। সারা বিশ্বের গ্যাসের প্রাইস স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে দেখে আমরা মনে করছি যে আমাদের অল্টারনেটিভ ফুয়েলে যেতে হবে, যার জন্য আমরা এলপিজি যাচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে গাড়িতে আমরা ভেহিকেলে এলপিজি ব্যবহার বাড়াবো, সেখানেও আমরা চিন্তা ভাবনা করছি। 10,000 মেগাওয়াট কম লাগবে যদি আমরা শুধু এফিশিয়েন্ট এবং এবং কনজারভেশন করি, তার মানে এক পঞ্চমাংশ কম লাগছে। সেই জন্য এইদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এটা কোনোভাবে এখনই বলে রাখা যায় না। এর মধ্যে বিভিন্ন প্রযুক্তিগত উন্নতি হতে পারে ভবিষ্যতে। শুরু হলো 2016-17 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী দেশের 9,085টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হয়েছে। তবে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম শুরু হলেও পছন্দের প্রতিষ্ঠান না পাওয়ায় হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী আর অভিভাবকদের অনেকেই। সকাল থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম অধিকাংশ প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে চলল। কারিগরি ত্রুটির কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বেশ কয়েকটি কলেজে। এ নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করলেও শিক্ষার্থী আর অভিভাবকরা সবচেয়ে বেশি হতাশা প্রকাশ করেছেন পছন্দমতো কলেজ না পাওয়ায়। 10টি কলেজ পছন্দ দিয়ে একটিতেও সুযোগ না পাওয়ায় নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। কলেজের ওয়েবসাইটটা সার্ভার ডাউন হয়ে আছে, তো আমরা অনলাইনে এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। ফর্ম বাইর করতে যাই সার্ভারের সমস্যা, এখন 12টার পর ওপেন হবে। সে জিপিএ 5 পাওয়া, সে অল সাবজেক্টে A+। আমার বাচ্চাটার 6টা কলেজে হ্যাঙ্গিং ওয়েটিং এ, তাহলে আমার বাচ্চাটাকে সে দিবে কোথায় দিবে এর কোনো নিশ্চয়তা কিন্তু আমরা পাচ্ছি না। আমার বাচ্চা বলে আমি আমার আব্বুর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই, আমার আর পড়ালেখার কোনো দরকার নেই, সব দিবে ওয়েটিং। তবে যারা সুযোগ পেয়েছেন নিজের পছন্দের কলেজে ভর্তির, তাদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ, কণ্ঠে ছিল এগিয়ে যাওয়ার প্রত্যয়। স্বপ্ন ছিল এখানে পড়ার, তো এখন পেয়ে গেলাম আর কি। এখন মানে খুবই ভালো লাগতেছে, যেহেতু ভালো কলেজে চান্স পেয়েছি। আমি চাই জীবনে আর প্রতিষ্ঠিত ভালোভাবে লেখাপড়া করতে, জীবনে ভালো একটা মানুষ হতে চাই। আই এম রিয়েলি হ্যাপি আমার চাইল্ড এখানে ভর্তি হতে পারবে। কলেজ কর্তৃপক্ষ বলছেন সুষ্ঠুভাবেই চলছে ভর্তি প্রক্রিয়া। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, এই মেধাবী ছাত্ররা ঢাকা কলেজে পড়ার সুযোগ পাচ্ছে। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সব দিক দিয়ে আমাদের খুব স্বচ্ছ আছে এবং সুন্দরভাবে হচ্ছে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামী 22 জুন পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন। এছাড়া আসন খালি থাকা সাপেক্ষ অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী 25 থেকে 27 জুন পর্যন্ত ভর্তি হতে পারবেন। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।
মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি করার দায়ে রাজধানীর একটি সুপার শপ সহ 3টি প্রতিষ্ঠানকে 65,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংস্থা রাজধানীর আদাবর, দারুস সালাম ও শাহ আলী থানায় এক অভিযান পরিচালনা করে। এ সময় সুপার শপ প্রিন্স বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের গায়ে খুচরা মূল্য না থাকা সহ বিভিন্ন কারণে ওই প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রি করায় ফ্যামিলি কেয়ার সহ 2টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করে। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও বিআইএসটিআই এর কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর এলিফ্যান্ট রোডে আছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন। চলে যাব তার কাছে। শাতিলা, ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি এখন কিন্তু ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে দেখা দিয়েছে কিন্তু জুতা, স্যান্ডেল, ব্যাগ এগুলোর কেনার একটা তরুণ প্রজন্মের মধ্যে এগুলো কেনার জন্য কিন্তু এক ধরনের বাড়তি আকর্ষণ তৈরি হয়। আজকে সারা দিন ধরে সময় টিভিতে যেমন পোশাকের কেনাকাটার খবরাখবর জানিয়েছি বিভিন্ন সময়, এখন কিন্তু দেখাবো যে আসলে জুতা, স্যান্ডেলের কেনাকাটাগুলো কেমন চলছে। কারণ আসলে এখন কিন্তু শুধুমাত্র একটি সুন্দর পোশাকই কিন্তু তাদের জন্য যথেষ্ট নয়। একটি সুন্দর পোশাকই কিন্তু ঈদে প্রিয়জন কিংবা নিজের জন্য যথেষ্ট মনে করছেন না অনেকে। তাই আসলে তারা বেছে নিচ্ছেন নানা ধরনের স্যান্ডেল। এগুলো মূলত এবার মেয়েদের ফ্যাশনের স্যান্ডেলের তালিকা যদি বলতে হয় তাহলে কিন্তু সেই তালিকা রয়েছে বিদেশি স্যান্ডেলের প্রাধান্যই বেশি দেখতে পেয়েছি আমি। কারণ হচ্ছে থাইল্যান্ড এবং চায়নার স্যান্ডেলগুলোর প্রাধান্য দেখেছি এবং রং বেরঙের যে এক জুতা বা শুয়ের প্রাধান্য দেখেছি। এছাড়া রয়েছে হাই হিল, ফ্ল্যাট হিল, স্ট্যান্ডার্ড হিল, এ ধরনের নানা ধরনের স্যান্ডেলের আয়োজন এবং সেই সব আয়োজন থেকে কিন্তু ক্রেতারা তাদের পছন্দের জুতা বা স্যান্ডেলটি কিনছেন। ফ্যাশনের দিক থেকে কিন্তু এগিয়ে নেই, পিছিয়ে নেই ছেলেরাও। তো সেই ছেলেরাও কিন্তু তাদের পছন্দের পাঞ্জাবির সাথে পরার সাথে সাথে আসলে ফর্মাল বিভিন্ন স্যান্ডেল, জুতা এবং অন্যান্য স্যান্ডেলগুলো তারা পছন্দের তালিকায় রাখছেন। এবং একটি জুতা স্যান্ডেলই কিন্তু এখন ঈদটি শেষ হচ্ছে না, এগুলো কিন্তু একের অধিক হয়ে যাচ্ছে। তো এভাবেই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও কিন্তু তাদের পসরা সেজে বসিয়েছেন এবং সেই পসরায় কিন্তু হচ্ছে ক্রেতারা কিন্তু মুগ্ধ হচ্ছেন, প্রলুব্ধ হচ্ছেন এবং তারা কিন্তু সেই স্যান্ডেলগুলো কিনতে আসছেন। এখন ঈদ কেনাকাটাটা যেহেতু ভিড়ের কারণে, যানজটের কারণে অনেকটাই এগিয়ে এসেছে, তাই আসলে এখন এই যে জুতা, স্যান্ডেল বা অন্যান্য অনুষঙ্গ কেনার ব্যাপারটিও কিন্তু এগিয়ে আসছে সময়ের সাথে সাথে। সেটাই জানাচ্ছিলাম যে এলিফ্যান্ট রোডের এই পুরো এলাকাটা কিন্তু এখন বেশ জমজমাট হয়ে উঠেছে ইফতারির পরে পারমিতা। চলবে হয়তো সেই চাঁদ রাত পর্যন্ত। সহকর্মী শাতিলা শারমিন যোগ দিয়েছিলেন আমাদের সাথে ঈদ কেনাকাটার খবর জানাতে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উচালিয়াপাড়া ও পুট্টাপাড়া গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় সরাইল নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে 2 ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে সরাইল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত পুলিশের তৎপরতায় প্রায় 2 ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে আহতদের সরাইল ও সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নারদা ঘুষকাণ্ড তদন্তের নির্দেশ দিয়েছে তৃণমূল সরকার। সেই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত মার্চে naroda.com নামের একটি ওয়েবসাইটে তৃণমূলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা, সংসদ সদস্য এবং মন্ত্রীকে ঘুষ দেওয়ার স্ট্রিং ভিডিও প্রকাশিত হয়। এর পরপরই ওই ঘুষ কেলেঙ্কারিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচারণা চালায় বিরোধীরা। এসব সত্ত্বেও পশ্চিমবঙ্গে বিপুল বিজয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে জয়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নারদা স্টিং অপারেশনের ঘটনা তদন্তে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। অবশেষে শুক্রবার রাজ্য সচিবালয়ে মমতা কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে নারদার স্টিং অপারেশনের তদন্তর দায়িত্ব দেন। কে দোষী সেটা ইনভেস্টিগেশন না হলে বলবে কি করে? আমি আপনাকে টাকা ঘুষ দিতে গেছি না কেউ আপনার কাছে টাকাটা চেয়েছে, এসব অনেক ব্যাপার আছে, টোটালটা আসবে। আপনি একটা কাউকে একটা আপনি একটা টিভিতে এনকোয়ারি করতেই পারেন, একটা টিভিতে চ্যানেলে একটা বা মোবাইলে যে কোনো কেউ একটা কথা বলছে, কথাটা কোন প্রসঙ্গে বলেছে, কি প্রসঙ্গে বলেছে সেটা তো জানতে হবে। তো এর অনেকগুলো দিক আছে। এটা পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, যেটা সত্য সেটা উদ্ঘাটিত করবে, কারা কারা এই চক্রান্তের মূলে আছে সেটাও তো দেখতে হবে। ইউরোর খবর। শীর্ষ 16 নিশ্চিতের লক্ষ্যে গ্রুপ এফ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। প্রথম ম্যাচে ড্র করায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই রোনালদোর দলের। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে দুদলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময়ে রাত 1টায়। এবারে ইউরোর শুরুটা ভালো হয়নি পর্তুগালের। আইসল্যান্ডের বিপক্ষে ড্র হতাশ করেছে পর্তুগিজ সমর্থকদের। অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচেই হাঙ্গেরির বিপক্ষে হেরে অস্ট্রিয়ার নকআউট পর্বে খেলার সমীকরণও বেশ কঠিন। তাই সেরা 16 নিশ্চিতের দৌড়ে দু দলের জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম গোল পেলেই প্রথম ফুটবলার হিসেবে 4টি ইউরোতে গোলের অনন্য রেকর্ড গড়বেন পর্তুগিজ তালিসম্যান রোনালদো। তবে CR7কে বোতলবন্দি করতে র্যাঙ্কিংয়ে অস্ট্রিয়ার চেয়ে 2 ধাপ এগিয়ে থাকলেও মুখোমুখি শেষ 10 ম্যাচের মাত্র 2টিতে জয় পেয়েছে পর্তুগাল। তবে পর্তুগিজদের বিপক্ষে অস্ট্রিয়ার সবশেষ জয়টা এসেছিল 37 বছর আগে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। দীর্ঘ 23 বছরের শিরোপা খরা ঘোচানোর পথে এগিয়ে যেতে ভেনেজুয়েলার বড় বাধা হবার কথা না আলবিসেলেস্তেদের। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দু দলের ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় ভোর 5টায়। পুচকে ডেভিড আর দানবীয় গলিয়াথের অসম লড়াইয়ে জিতেছিল কে? অবিশ্বাস্য হলেও ডেভিড। ফিফা র্যাঙ্কিংয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা শীর্ষে আর ভেনেজুয়েলার অবস্থান 77। র্যাঙ্কিং, পরিসংখ্যান, ফুটবলীয় শক্তি আর ঐতিহ্য সব দিক থেকে ভেনেজুয়েলার তুলনায় যোজন এগিয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের 14 শিরোপার বিপরীতে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল। তারপরও লড়াইটা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনাল বলেই তা ভিন্ন রোমাঞ্চ ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে। এমন ম্যাচের আগে কে জিতবে তা নিয়ে নয়, বরং জয়ের ব্যবধানটা কত হবে তাই নিয়ে আলোচনা সমর্থকদের মাঝে। তার কারণটাও স্পষ্ট, তাতা মার্তিনোর দলে ফুটবল বিশ্বের তারকাদের হাত। উল্টো দিকে তারকা খ্যাতিতে ভেনেজুয়েলা যেন বড়ই দৈন্য। যদিও কাগজের সব হিসেব নিকেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোপার শীর্ষ 8-এ জায়গা করে নিয়েছে ভিনো টিন্টোরা। আসরে 16 দলের মধ্যে র্যাঙ্কিংয়ে তাদের পেছনে ছিল কেবল বলিভিয়া। শুধু কি তাই, হট ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা কোপার সবচেয়ে সফল দল উরুগুয়েকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়ে ভেনেজুয়েলা জানিয়েছে নিজেদের শক্তির কথা। তবে এসবকে তেমন পাত্তা দেবার কথা না আর্জেন্টিনার কোচ তাতা মার্তিনোর, কারণ একমাত্র তার দলই এখন পর্যন্ত ধরে রেখেছে শতভাগ জয়ের রেকর্ড। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে চোট পাওয়া লিওনেল মেসিও ফিরে পাচ্ছেন পূর্ণ ফিটনেস। পানামার বিপক্ষে 30 মিনিট খেলে হ্যাট্রিক পেয়েছেন খুদে জাদুকর। পরের ম্যাচে গোল না পেলেও তার কারিকুরিতে মুগ্ধ হয়েছে বিশ্ব। তবে মঞ্চ বড় হবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মেসির ওপর প্রত্যাশার পারদ। এছাড়া আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হতে আর মাত্র 3 গোল দরকার মেসির। সেমি নিশ্চিত করার সঙ্গে হ্যাট্রিক করে উপলক্ষটাও নিশ্চয়ই রাঙাতে চাইবেন আর্জেন্টিনার প্রাণভোমরা। দুই দলের 20 দেখায় 19 জয়ী আর্জেন্টিনার। এছাড়া কোপাতে 4 দেখায় কখনোই আলবিসেলেস্তেদের হারাতে পারেনি ভেনেজুয়েলা। তাই শেষ পর্যন্ত এটা ডেভিড বনাম গলিয়াথের ম্যাচই হয়ে থাকছে। আর এমন যুদ্ধে ডেভিডরা একটু পিছিয়েই থাকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ফাহিম রিমান্ডে থাকা অবস্থায় গুলিতে নিহত।
পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার। গুপ্ত হত্যা সুপরিকল্পিত বললেন প্রধানমন্ত্রী, দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান। ধর্মের নামে হত্যা ইসলাম সমর্থন করে না, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধিতায় লক্ষ্য ওলামার ফতোয়া। অপব্যাখ্যায় বিভ্রান্ত না হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান। শুরু হলো একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম, চলবে 22 জুন পর্যন্ত। পছন্দের কলেজ না পাওয়ার অভিযোগ অনেক শিক্ষার্থীর। এবং জমে উঠতে শুরু করেছে রাজধানীর ঈদ বাজার, ছুটির দিন বিকেলে শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।